গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু দি ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আবার তোমাদের জন্য আমাদের গতদিনের ক্লাসের যে ক্লাসটা চলছিল এখান থেকে আমরা কন্টিনিউ করব। এর আগে আমরা কি কি পড়েছিলাম একটু মনে করে নিই। আমরা পড়ছিলাম নাম্বার সিস্টেম নিয়ে, তাই তো, মানে নাম্বার প্লে, সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে, এই সংখ্যা নিয়ে খেলার মধ্যে আমরা আমাদের গতদিনের ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা 3 অঙ্কের সংখ্যা থেকে, হ্যাঁ, 2 অঙ্কের সংখ্যা করে আমরা 2 অঙ্ক সংখ্যা বানাতে পারি কিনা আমরা দেখেছিলাম। আবার 5 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করে আমরা 4 অঙ্কের সংখ্যা বানাতে পারি কিনা আমরা দেখেছিলাম। একইভাবে আমরা পড়েছিলাম 6 অঙ্কের সংখ্যা থেকে আমরা 6 অঙ্কের সংখ্যা বিয়োগ করে আমরা 6 অঙ্কের সংখ্যা বিয়োগ পেতে পারি কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমরা পড়েছিলাম আমাদের গতদিনের ক্লাসে। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করছি। আজকে আমরা পড়ব, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা পড়ব কাপ্রেকর ধ্রুবক। ঠিক আছে, কি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের স্ক্রিনে? কাপ্রেকর ধ্রুবক। তো এই জিনিসটা কি, এটা নিয়ে আজকে আমরা পড়ব। তো বলেছে যে কোনো 4 অঙ্কের একটি সংখ্যা নাও যার মধ্যে অন্তত 2টি অঙ্ক ভিন্ন। আমি আবারও বলছি, বলেছে যে কোনো 4 অঙ্কের একটি সংখ্যা নাও যার মধ্যে অন্তত কটি, বলেছে 2টি অঙ্ক ভিন্ন থাকতে হবে। তো আমি ধরে নাও 6424, 2টি অঙ্ক ভিন্ন বলেছে। তো একটি 4 অঙ্কের সংখ্যা, এখানে একটা নোট দেওয়া আছে, দেখো, একটি 4 অঙ্কের সংখ্যার মধ্যে কমপক্ষে 2টি ভিন্ন থাকবে, মাস্ট থাকতেই হবে। আবার কি বলেছে, এটি নিম্নলিখিত ভাবে থাকতে পারে। যেমন 2টি ভিন্ন অঙ্ক থাকবে, দ্যাট মিন্স এই সংখ্যাটা আমরা 1122 নিতে পারি, তাই না? আমরা নিতে পারি না। বলেছে 4 অঙ্কের সংখ্যা নেওয়ার জন্য যার মধ্যে 2টি ডিজিট, দ্যাট মিন্স অঙ্ক ভিন্ন থাকবে। তো আমি 2টি ভিন্ন অঙ্ক দিয়েও একটা সংখ্যা বানাতে পারি 4 ডিজিটের, আবার 3টি ভিন্ন অঙ্ক দিয়েও আমরা 4 ডিজিটে একটা সংখ্যা বানাতে পারি। বানাতে পারি না? নিশ্চয়ই বানাতে পারি, কারণ আমাদের বলে দিয়েছে 4 অঙ্কের সংখ্যা অন্তত, বলেছে অ্যাটলিস্ট 2 ডিজিট কি বলেছে, ভিন্ন হতে হবে, ডিফারেন্ট হতে হবে। তো আমরা আবার সেম একইভাবে 4টি ভিন্ন অঙ্ক থাকবে, ওই নিয়ে আমরা একটা সংখ্যা বানাতে পারি। বানাতে পারি না? ভেরি গুড, বানাতে পারি। 9876, এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, দ্যাট মিন্স আমি এই আকারের সংখ্যাগুলি বানাতে পারবো। তো আমি প্রথমত সংখ্যাটা ধরে নিয়েছি 6426। ঠিক আছে, এটাকে 4টা অঙ্ক ভিন্ন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তো বলেছে অন্তত, বলেছে মানে কমপক্ষে এটা 3টে হতে পারে, 4টা হতে পারে, কিন্তু অন্তত বলেছে, যার জন্য আমি কি করেছি 6426 ধরে নিয়েছি। আমরা এর পরবর্তী সময় অন্য কোনো সংখ্যা ধরে নিয়েও করব, বুঝতে পেরেছো? সো দেখো, এরপর আমি কি করেছি, আমি এই যে সংখ্যাটা ধরে নিয়েছি, এই সংখ্যাটাকে আমি নাম দিয়েছি এ দিয়ে। তো a ইকুয়াল টু 6426, বুঝতে পেরেছ? এরপর আমি যে সংখ্যাটা আছে, সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে একটা সংখ্যা বানাবো, নিম্নক্রমে একটা সাজিয়ে একটা বানাবো। দ্যাট মিন্স আমি অঙ্কগুলিকে নিম্নক্রমে সাজানোর পর আমরা বৃহত্তম সংখ্যাটা পাবো। পাবো না? নিশ্চয়ই পাবো। দেখো না, আমি নিম্নক্রমে যদি সাজাই, হ্যাঁ, তাহলে 6642, নিম্নক্রম মানে কি, বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তো আমি যখন এই যে সংখ্যাটাকে, যে প্রদত্ত সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যখন আমি নিম্নক্রমে সাজাবো, তখন আমি একটা সংখ্যা পেয়ে যাব, এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা। এই 4টি ডিজিট দিয়ে গঠিত। আবার তো আমি কি করেছি, যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা পেয়েছি, এটাকে আমি নাম দিয়েছি বি। দ্যাট মিন্স বি ইকুয়াল টু 6642, 6642, দ্যাট মিন্স 6642। এগেইন আমি কি করেছি, আবার অঙ্কগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। পাবো না? নিশ্চয়ই পাবো। তাহলে এখন যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো, এটা আমি নাম দিয়েছি সি, আর যে সংখ্যাটা হয়ে যাবে 2466। ঠিক আছে, 2466। দ্যাট মিন্স আমি কি করেছি, আমি একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটা ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমি একটা সংখ্যা পেয়েছি যেটা ক্ষুদ্রতম সংখ্যা, নাম দিয়েছি সি। আবার একইভাবে নিম্নক্রমে সাজানোর পর একটা বৃহত্তম সংখ্যা পেয়েছি যেটার নাম দিয়েছি বি, আর বিটা হয়ে যাবে 6642। এখন আমি কি করব,
এই যে আমি ঊর্ধ্বক্রম থেকে নিম্ন এই যে সংখ্যাটা পেয়েছি, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব। ঠিক আছে, তো বৃহত্তম সংখ্যা থেকে যখন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব, তখন ওই ক্ষেত্রে আমরা একটা সংখ্যা পেয়ে যাব। এটাকে আমি নাম দিয়েছি ডি। বুঝতে পেরেছো? দ্যাট মিনস এই যে ডিটা হয়ে যাবে 4176। কত পেয়েছি? 4176। এখন উপরোক্ত আমরা কি করব? আমরা উপরোক্ত প্রক্রিয়াটি ক্রমাগত করতে থাকব। ঠিক আছে, আমরা এই উপরোক্ত প্রক্রিয়াটি ক্রমাগত করতে থাকবো। এই ক্ষেত্রে আমি যে একটু আগে ধরেছিলাম d = 4176, আমি আবার কি করেছি? এ ধরে নিয়েছি। আবার এই সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজালে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। আবার নিম্নক্রমে সাজানোর পর আমি একটা বৃহত্তম সংখ্যা পাবো, ওইটাকে আমি নাম দেবো বি। আবার বি থেকে সি বিয়োগ করে দেবো, আবার আমরা ডি পেয়ে যাব। আমি এটা বলছি তোমাদেরকে কেন আমি করছি, বুঝতে পেরেছো? আমি বলছি, দেখো আমি কি করেছি, সেম একইভাবে করার পর অঙ্কগুলিকে নিম্নক্রমে সাজানোর পর আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাচ্ছি 7641। আবার ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব, যেটা পাবো 1467, যেটাকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো এখন কি করেছি? বি থেকে সি বিয়োগ করেছি, এটাকে আমি ডি নাম দিয়েছি। দ্যাট মিনস আমরা যে বৃহত্তম সংখ্যাটা পেয়েছিলাম, বুঝতে পেরেছো? তো বৃহত্তম সংখ্যা থেকে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করছি, তো এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাব, যেটা আমরা কত পাবো? ডির মান কত হবে? 6174। তাহলে 6174। আবার একই প্রক্রিয়া আমরা করতে থাকবো। আবার এই প্রক্রিয়াটি করার পর আমরা করতে থাকবো, কি পাবো? 6174 কে আমি এ দিয়েছি। আবার এই যে সংখ্যাটাকে আমি যদি নিম্নক্রমে সাজানোর পর বৃহত্তম সংখ্যাটা পাই, তাহলে কত পাবো? 7641। ভেরি গুড। দ্যাট মিনস আবার একইভাবে আমি যদি সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো, এটাকে আমরা সি নাম দিয়েছি, তাহলে আমরা কত পাবো? 1467। ভেরি গুড। এরপর আমরা কি করব বলতো দেখি, একটু আগে বলেছিলাম এরপর প্রসেসটা কি ছিল? সঠিক বলেছো। এরপর আমরা কি করব? বি থেকে সি বিয়োগ করব। দ্যাট মিনস বৃহত্তম সংখ্যা থেকে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব। বুঝতে পেরেছো? সো এখান থেকে আমরা কি পাবো? ডি = বি - সি। তো আমি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিয়োগ করার পর আমরা কত পাবো? 6174। তাহলে আমরা কি দেখতে পেয়েছি? এই যে আমি ধরে নিয়েছি 6174, আমরা এমন একটা সংখ্যা ধরে নিয়েছিলাম যে সংখ্যাটা 6174 ছিল না। হ্যাঁ, যেটা 4টা ডিজিটের একটা সংখ্যা ছিল, যে ক্ষেত্রে 4টা ডিজিট ভিন্ন ছিল। আমরা দেখেছিলাম না, একটা অঙ্ক ধরে নিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় আমরা কি করেছি, আমরা এমন একটা পর্যায়ে এসেছি, এইরকম করানোর পর সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, একটা সংখ্যা পেয়েছি। আবার নিম্নক্রমে সাজানোর পর একটা সংখ্যা পেয়েছি। এরপর কি করেছি? একটা সংখ্যাগুলির নাম দিয়েছি। এরপর আমি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করার পর একটা সংখ্যা করে পেয়েছি। এরপর সেম প্রসেসটা করার পর আমরা করতে কি পেয়েছি? এখন 6174 পেয়েছি। এরপর এই ক্ষেত্রে সংখ্যাটির ক্ষেত্রে যখন আমরা আগের প্রক্রিয়াটা, হ্যাঁ পূর্ববর্তী যে প্রক্রিয়াটা আমরা করেছিলাম, এটা এই ক্ষেত্রে করার পর আমরা একটা সংখ্যা পেয়েছিলাম। কত পেয়েছি? 6174। দ্যাট মিনস দেখো, তাহলে আমি বলতে পারি, সুতরাং যে কোনো 4 অঙ্কের সংখ্যার জন্য যার মধ্যে অন্তত 2টি অঙ্ক ভিন্ন, এটা মাস্ট মনে রাখবে, যার মধ্যে তো অন্তত মানে অ্যাটলিস্ট 2 ডিজিট শুড বি ডিফারেন্ট, মানে ডিফারেন্ট হতে হবে, যার মধ্যে অন্তত 2টি অঙ্ক ভিন্ন হতে হবে। বুঝতে পেরেছো? যদি আমরা উপরের মতো একই ধাপ অনুসরণ করি, তবে আমরা সর্বদা 6174 সংখ্যাটি পাবো। আর তাই 6174 সংখ্যাটি হয়ে যাবে কাপ্রেকর ধ্রুবক। ঠিক আছে? তাহলে তোমাদের এক্সামে আসতে পারে কাপ্রেকর ধ্রুবক সংখ্যাটি কত? 4 অঙ্কের কাপ্রেকর ধ্রুবক সংখ্যাটি লিখো। তাহলে কত হবে? 6174। ঠিক আছে? 6174 এই সংখ্যাটা মানে 6174। ঠিক আছে? এই 74 এই যে সংখ্যাটা পেয়েছি, দ্যাট মিন্স 6174 সংখ্যাটিকে বলবো আমরা কাপ্রেকর ধ্রুবক। কারণ তুমি দেখবে যে কোনো সংখ্যা নাও না কেন, যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা 4 ডিজিটের একটা সংখ্যা নেব, যার মধ্যে অন্তত 2টি ডিজিট ভিন্ন থাকতে হবে।
এরপর যে সংখ্যাটা নিয়েছি সংখ্যাটাকে কি করবো, ঊর্ধ্বক্রমে সাজানোর পর একটা সংখ্যা পাবো, নিম্নক্রমে সাজানোর পর একটা সংখ্যা পাবো, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, এরপর একটা থেকে একটা বিয়োগ করার পর যে সংখ্যাটা আসবে এরকম প্রসেসটা করতে থাকবো। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা বারবার রিপিট হচ্ছে। এই যে এই ক্ষেত্রে এ ধরেছিলাম, এরপর পরবর্তী সময় 6174 পেয়েছি। তো প্রতি ক্ষেত্রে আমরা কত পাবো, 6174। আর এটা আবিষ্কার করেছিলেন বৈজ্ঞানিক কাপ্রেকর, আর তার নাম অনুসারে এটাকে নাম দেওয়া হয়েছে কাপ্রেকর কনস্ট্যান্ট, দ্যাট মিন্স কাপ্রেকর ধ্রুবক। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ দত্তরাও রামচন্দ্র কাপ্রেকর, ঠিক আছে? তো ওনার সম্বন্ধে একটা জেনে নেবো ভালোভাবে। বলেছে দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রেকর 1905 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1905 খ্রিস্টাব্দে। এরপর দেখো আরো দেওয়া আছে, একটু ডিটেলস ভালোভাবে লক্ষ্য করো। বলেছে তিনি একটি সরকারি বিদ্যালয়ে একজন গণিত শিক্ষক ছিলেন, ঠিক আছে? সরকারি বিদ্যালয়ে একজন গণিত শিক্ষক ছিলেন। তিনি সংখ্যা নিয়ে খেলতে খুব ভালোবাসতেন এবং একটি 4 অঙ্কের সংখ্যা কি করেছেন, 6174 আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তাহলে আমরা যে কাপ্রেকর সংখ্যাটা পেয়েছিলাম 6174, যেটা কাপ্রেকর ধ্রুবক নামে পরিচিত, এটা নাম দিয়েছিলেন আমাদের যে গণিতজ্ঞকে দিয়েছিলেন দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রেকর। 1905 খ্রিস্টাব্দে তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন সরকারি বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। কিসের শিক্ষক ছিলেন? গণিতের। তারপর তিনি সংখ্যা নিয়ে খুব ভালোবাসতেন এবং পরবর্তী সময়ে তিনি একটা 4 অঙ্কের সংখ্যা 6174 আবিষ্কার করেছিলেন। আর 6174 সংখ্যাটিকে আমরা বলবো কাপ্রেকর ধ্রুবক। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে একটা প্রশ্নের সময় এসে গিয়েছে, আমরা প্রশ্নটা ভালোভাবে দেখবো কি দেওয়া আছে। বলেছে কাপ্রেকর প্রক্রিয়া প্রয়োগ করতে হলে 4 অঙ্কের সংখ্যাটিতে অন্তত কটি ভিন্ন অঙ্ক থাকতে হবে? একটাকে তোমাদেরকে বলেছিলাম, তাই না? তো বলেছে কাপ্রেকর প্রক্রিয়া প্রয়োগ করতে হলে 4 অঙ্কের সংখ্যাটিতে অন্তত কয়টি ভিন্ন ভিন্ন অঙ্ক থাকতে হবে বলেছে। তো অপশন এতে দেওয়া আছে একটি, অপশন বি তে দেওয়া আছে দুইটি, অপশন সি তে দেওয়া আছে তিনটি এবং অপশন ডি তে দেওয়া আছে চারটি। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি। তোমাদের সময় শুরু হয়ে গেলে ছটফট করে বলে দাও কি হবে। আমি যদি একটাকে বলেছিলাম, আমরা যখন পড়ছিলাম ওই ক্ষেত্রে আমি বারবার বলে দিয়েছি তোমাদেরকে। বাহ, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছ। বলেছে 4 অঙ্কের সংখ্যা আমরা দেখেছিলাম যে কাপ্রেকর সংখ্যাটিতে। তো এখন যদি তুমি যে কোনো সংখ্যা নাও, হ্যাঁ, যে কোনো সংখ্যা নিয়ে যদি কাপ্রেকর ধ্রুবকটা পেতে চাও, এর মধ্যে যে সংখ্যাটা নিতে হবে 4 অঙ্কের, এর মধ্যে অন্তত কি থাকতে হবে, অন্তত কয়টি সংখ্যা অন্তত থাকতে হবে। তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, দুইটি থাকতে হবে, অন্তত দুটি থাকতে হবে। দ্যাট মিন্স আমি 1122 নিতে পারবো, হ্যাঁ, আবার বলেছে 6826 নিতে পারবো, তিনটিও থাকতে পারবে ভিন্ন, চারটিও ভিন্ন থাকতে পারে, কিন্তু অন্তত দুটি থাকতে হবে মাস্ট। তুমি এক্ষেত্রে তুমি এইভাবে নিতে পারবে না 1 এরকম নিলে হবে না, 2 নিলে হবে না, কিন্তু অ্যাটলিস্ট দুইটা ভিন্ন অঙ্ক থাকতে হবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। সো দেখো 4 অঙ্কের সংখ্যাগুলির জন্য পূর্ববর্তী প্রক্রিয়াটি চেষ্টা করে দেখো 1435 এবং 8751। এই যে একটাকে দেখেছিলাম আমরা কাপ্রেকর যে ধ্রুবকটা পেয়েছিলাম ওইটা বলেছে, এখন এই যে সংখ্যা দুইটা দেওয়া আছে, একটা বলেছে 1435, another one is 8751। এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যার ক্ষেত্রে পূর্ববর্তী যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা আমাদেরকে দেখানোর জন্য বলেছে। চলো শুরু করা যাক। তো আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত এই সংখ্যাটি নিয়ে দেখছি 1435। তো 1435 এর ক্ষেত্রে আমি সংখ্যাটাকে দিয়েছি 1435। তো আমি কি করেছি, সংখ্যাটাকে আমি এ ধরে নিয়েছি। এরপর কি করব বলতে দেখি, এই যে আমরা সংখ্যাটা নিয়েছি, এরপর যে আমরা কাপ্রেকর যখন প্রক্রিয়াটা প্রয়োগ করব ওই জায়গাতে,
তখন আমরা কি করব, পরবর্তী স্টেপটা কি ছিল? ভেরি গুড, ভেরি গুড। দ্যাট মিন্স আমরা কি করব, সংখ্যাটাকে নিম্নক্রমে সাজিয়ে একটা বৃহত্তম সংখ্যা বানাবো। স্বাভাবিক যে কোনো সংখ্যাকে যদি আমরা এর সংখ্যার যে ডিজিটগুলিকে আমরা যদি নিম্নক্রমে সাজাই, অবভিয়াসলি আমরা বৃহত্তম সংখ্যা পাবো, তাই না? তো তো আমরা কত পাবো? 5 4 3 1। এরপর আমরা কি করব বলো তো দেখি? আমরা তো এই জায়গাতে বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেছি, এরপর আমাদের কি কি করতে হবে? বাহ, ভেরি গুড। এরপর আমরা কি করব, অঙ্কগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাবো। এই ক্ষেত্রে আমরা কি সংখ্যা পাবো? ক্ষুদ্রতম সংখ্যা। ভেরি গুড। তাহলে কত পাবো আমরা? 1 3 4 5। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপর পরবর্তী প্রসেসটা কি ছিল, স্টেপটা? ভেরি গুড, আমরা বি থেকে সি বিয়োগ করব। দ্যাট মিন্স বি থেকে সি বিয়োগ করার পর আমরা কত পাবো? দ্যাট মিন্স বৃহত্তম সংখ্যা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করছি। তো এই জায়গাতে আমরা পেয়ে যাব 4086। বুঝতে পেরেছো? তো সেম একইভাবে আমরা ফ্রুট যে আমরা 4086 যে পেয়েছি, ওইটাকে আবার আমরা কি করব, নিম্নক্রমে সাজাবো। ওই ক্ষেত্রে আমরা একটা বৃহত্তম সংখ্যা পাবো। কত পাবো? 8640। এটাকে আমরা বি নাম দিয়েছি। আবার অঙ্কগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাবো, যে ক্ষেত্রে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে 0468। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, সেম একই প্রসেস, আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব। দ্যাট মিন্স বি মাইনাস সি, এটাকে নাম দিয়েছি ডি, আর যেটা পেয়ে গেছি 8172। আবার সেম কি করেছি, এই সংখ্যাটাকে আমরা আবার এ ধরে নিয়েছি। হ্যাঁ, এ ধরার পর আবার আমাদেরকে বি বের করতে হবে, সি বের করতে হবে, আবার ডি বের করতে হবে। এইভাবে আমরা প্রক্রিয়াটা করতে থাকবো। হ্যাঁ, আমরা এখন 8721 পেয়েছি নিম্নক্রমে সাজানোর পর বৃহত্তম সংখ্যাটা। এরপর আমরা কি পেয়েছি? ঊর্ধ্বক্রমে সাজানোর পর ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো, যেটা 1278। বুঝতে পেরেছো? সো আফটার দ্যাট আমরা কি করব, ডি বের করব, যেটা বি থেকে সি বিয়োগ করার পর আমরা ডি পেয়ে যাব, যেটা মান হয়ে যাবে 74443। আবার এটাকে আমরা কি করেছি, এ ধরে নেব। আমরা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমরা একটা সংখ্যা পাবো না যেটা রিপিট হচ্ছে বারবার। বুঝতে পেরেছো? যেখানে যতক্ষণ পর্যন্ত না এর ভ্যালু এবং ডির ভ্যালু সেম হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, এরপর আমরা 7443 পেয়েছি, নিম্নক্রমে সাজানোর পর একটা বৃহত্তম সংখ্যা পেয়েছি। আবার কি পেয়েছি, এক্ষেত্রে আবার কি পাবো, 3447। এটা পেয়েছি অঙ্কগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর, যেটা ক্ষুদ্রতম সংখ্যা। আবার এক্ষেত্রে আমরা ডি বের করব, ডি বের করার পর ডির মান হয়ে যাবে বি মাইনাস সি, দ্যাট মিন্স 3996। এরপর আবার এক প্রসেসটা আমরা করতে থাকবো। এভাবে করার পর আমরা বৃহত্তম সংখ্যা পাবো, ক্ষুদ্রতম সংখ্যা পাবো, আবার সেম ভাবে করার পর 6264 পেয়ে যাব। ঠিক আছে, একইভাবে আমরা এই প্রসেসটা করতে থাকবো। করার পর আমরা বৃহত্তম সংখ্যা বের করব, হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বের করব। এরপর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার পর আমরা একইভাবে এখানে পেয়ে যাব 4176। আবার 4176 কে আমরা 1 ধরে নিয়েছি। আবার এই সংখ্যাটাকে আমরা নিম্নক্রমে সাজানোর পর সেম বৃহত্তম সংখ্যা পাবো, আবার ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এরপর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার পর আমরা 6174 পেয়ে গেছি। দেখেছিলে একটু আগে 6174। আর 6174 কে যদি আবার এ ধরে এখান থেকে বি বের করো, আবার যদি সি বের করো, আবার ডি বের করো, সেম কিন্তু এই সংখ্যাটাকে পাবে। বুঝতে পেরেছো? 6174। বুঝতে পেরেছো? তো যার জন্য আমাদের কাপড়ের সংখ্যাটা হয়ে যাবে 6174। তা আমি যদি একইভাবে এইটা নিয়ে যদি দেখি 8751, তো এই ক্ষেত্রে আমরা এ ধরে নিয়েছি 8751। তাহলে এই ক্ষেত্রে আমরা বি এর মানটা কত পাবো? আমি যে বি বলেছিলাম নিম্নক্রমে সাজানোর পর যে বৃহত্তম সংখ্যাটা পাবো, এই ক্ষেত্রে কত পাবো আমরা? ভেরি গুড, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই না? দ্যাট মিন্স 8751। এখন যে সি এর মানটা কত হবে বলো তো দেখি? সি এর মানটা কত হবে? ভেরি গুড, ভেরি গুড, 1578। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স সি এর মানটা আমরা পেয়ে গিয়েছি 1578। আর এরপর আমরা ডি এর ভ্যালুটি কিভাবে বের করব? বৃহত্তম সংখ্যা থেকে কি বিয়োগ করব?
ক্ষুদ্রতম সংখ্যা, সঠিক বলেছো। দ্যাট মিনস এখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে যাব, কত পাবো? 7173। তো সেম ভাবে এই প্রসেসটা আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব 7731, ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব 1377। আবার আমরা পর কি করব? বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব, যেখানে আমরা পেয়ে যাব, কত পাবো? 6354। আবার একইভাবে প্রসেসটা করার পর আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, বৃহত্তম সংখ্যা পাবো, এরপর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব। হ্যাঁ, এটা করার পর এখানে আমরা সংখ্যা পেয়ে যাব 3087। বুঝতে পেরেছো? এরপর একইভাবে এই প্রক্রিয়াটা আমরা করার পর, হ্যাঁ, নিম্নক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো, একইভাবে সেম প্রসেস। জাস্ট সেম প্রসেসটা তোমরা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা কাপরেকর ধ্রুবকটা পাচ্ছি। ঠিক আছে? তো এরকম করার পর আমরা 6174 পেয়ে গেছি লাস্টে। ঠিক আছে? তাহলে আমাদের মনে রাখবে 6174 হলো কাপরেকর ধ্রুবক। তোমাদের এক্সামে আসতে পারে কাপরেকর ধ্রুবকটি লেখো। ঠিক আছে? 6174। তো এখন বলেছে, দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, বলেছে 3 অঙ্কের কিছু সংখ্যার সাথে একই প্রক্রিয়া ব্যবহার করে দেখো দেখো যে মানে সমস্ত 3 অঙ্ক ভিন্ন হতে হবে। 3 অঙ্কের কিছু সংখ্যার ক্ষেত্রে আগে যে আমরা প্রসেসটা করেছিলাম ওই ক্ষেত্রে কত ডিজিটে ছিল, কত অঙ্কের ছিল? 4 অঙ্কের। তো এখন কত বলেছে? 3 অঙ্কের। ঠিক আছে? 3 অঙ্কের বলেছে এখানে। 3 অঙ্কের ক্ষেত্রে দেখবো আমরা। ঠিক আছে? 3 ডিজিটের ক্ষেত্রে, 3 ডিজিটের ক্ষেত্রে আমরা দেখবো এখন। 3 ডিজিটের ক্ষেত্রে দেখবো আমরা। তো প্রক্রিয়ার শেষে তোমরা কিছু ধ্রুবক সংখ্যা পেতে পারো কিনা পরীক্ষা করো। ধ্রুবক সংখ্যা মানে কি? যেটা কনস্ট্যান্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা সমস্ত 3 অঙ্ক ভিন্ন হতে হবে বলেছে, সমস্ত 3 অঙ্ক ভিন্ন বলেছে। তো আমরা নিচ্ছি 658। 3 অঙ্কের কিছু সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলেছে সমস্ত 3 অঙ্ক ভিন্ন। তো দেখবো আমরা পাই কিনা। তো আমরা যে 3 অঙ্কের সংখ্যাটা নিয়েছি এটাকে আমরা প্রথমত কি বানাবো? বৃহত্তম সংখ্যা বানাতে হবে, এরপর ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, এরপর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব, এরপর আমরা সংখ্যা পেয়ে যাব 297। তো 297 কে আবার সেম ভাবে আমরা নিম্নক্রমে সাজিয়ে একটা বৃহত্তম সংখ্যা বানাবো, আবার ক্ষুদ্রতম সংখ্যা বানাবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে। এরপর এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাব 693। আবার 693 কে ঊর্ধ্বক্রমে সাজাবো, নিম্নক্রমে সাজাবো, এরপর বৃহত্তম সংখ্যা পাবো, ক্ষুদ্রতম সংখ্যা পাবো, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার পর আমরা একটা সংখ্যা পেয়ে যাব, যেটা পেয়ে যাব 594। ঠিক আছে? আবার এই সংখ্যাকে আমরা কি করব? এটাকে কি বানাবো? আবার সেম একই প্রক্রিয়া করতে থাকবো। আমরা এই সংখ্যাটি থেকে বৃহত্তম সংখ্যা বানাবো, হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করার পর আমরা একটা সংখ্যা পেয়ে যাব, যেটা 495। ঠিক আছে? একদম সেম প্রসেস। আমি কেন একটু বলছি ছটফট করে দেখো, এই যে আমার প্রসেসটা বলছি তোমাদেরকে, এটা আগের ক্ষেত্রে যেরকম ছিল এটার ক্ষেত্রে সেম প্রসেস। বুঝতে পেরেছো? যার জন্য আমি একটু বলছি আর কি। তো সেম এখান থেকে আমরা সেম 495 পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স দেখো এই জায়গাতে আমি 495 পেয়েছিলাম, আবার এই জায়গাতে ডি এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি 495। ঠিক আছে? তো দ্যাট মিন্স প্রক্রিয়ার শেষে আমরা 495 পেয়েছি, যেটা হলো কাপরেকর ধ্রুবক 3 অঙ্ক বিশিষ্ট। দ্যাট মিন্স অতএব 3 অঙ্কের সংখ্যার জন্য 495, দ্যাট মিন্স 495 কে কাপরেকর ধ্রুবক হিসেবে ধরা হয়। তাহলে সবসময় মনে রাখবে 495। ঠিক আছে? তাহলে 495 কে আমরা বলবো 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, আর 6174 করে বলবো আমরা 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে। তো এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কাপরেকর ধ্রুবকটি কি হবে বা কত হবে বা এটা বলতে পারে, তখন তোমাদের উত্তরটা হয়ে যাবে 495। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা দেখবো। বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটিকে কাপরেকর ধ্রুবক বলা হয়? এই যে দেখতে পাচ্ছ, আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে নিম্নলিখিত কোন সংখ্যাটিকে কাপরেকর ধ্রুবক বলা হয়। তা আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে চটপট করে বলে দাও। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস। নিম্নলিখিত কোন সংখ্যাটিকে কাপরেকর ধ্রুবক বলা হয়?
তাহলে কত হবে? সঠিক বলেছে তোমরা, দ্যাট মিন্স অপশন এ, দ্যাট মিন্স 6174 এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলবো কাপ্রিকর ধ্রুবক। বুঝতে পেরেছ? তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে কাপ্রিকর ধ্রুবকটা হবে 6174। তো দেখো আমরা এখন ঘড়ি নিয়ে পড়বো, ঠিক আছে? দেখো দেখো কি বলেছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা 12 ঘন্টার ঘড়ির সাথে পরিচিত, তাই না? দেখো আমরা বাড়ি ঘরে যে ঘড়িগুলি ইউজ করি এটাকে আমরা বলি 12 ঘন্টার ঘড়ি। কেন? কারণ ওই ক্ষেত্রে যেমন 10টা 10, এই যে এক্সাম্পল দেওয়া আছে, 5টা 5:45, হ্যাঁ 7:20, এই ক্ষেত্রে বলি না 7টা 20, হ্যাঁ বলি না। এই ক্ষেত্রে আমরা যে বলি সংখ্যাগুলি ইউজ করি এরকম আমরা ইউজ করে থাকি আমাদের যে বাড়ি ঘরে যে ঘড়িগুলি ইউজ করে থাকি, ঠিক আছে? দেখো সরি কি বলেছে, আন্তর্জাতিক ঘড়ি, আমরা রেলওয়ের সময়সূচি, এয়ারওয়ের সময়সূচি ইত্যাদির ক্ষেত্রে আমরা 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করে থাকি। এবং এই ঘড়িগুলিতে যে রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে রিপ্রেজেন্ট করা হয় ঘড়ির সংখ্যাটাকে, দেখো এই ক্ষেত্রে আমরা 7:15, হ্যাঁ 17:40, হ্যাঁ আমরা দেখো বাড়িঘরে যে আমরা ঘড়ি বলি আমরা কিন্তু এক্ষেত্রে বলি না আজ 17টা বেজেছে, বলি আমরা বলি না, 17টা বেজেছে, 23 ঘন্টা হয়েছে, 23টা বেজেছে, বলি না। তো ওই যে ঘড়িটা 23.15 ঘন্টা এটাকে আমরা বলি 24 ঘন্টার ঘড়ি। আর এগুলি বিভিন্ন রেলওয়ের সময়সূচিতে, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন এয়ারওয়ের সময়সূচিতে এই ধরনের ঘড়ি ব্যবহার করা হয়। আর এটা হলো আমাদের 24 ঘন্টার ঘড়ি, বুঝতে পেরেছ? আর আমরা বাড়ি ঘরে যে ঘড়িগুলি ইউজ করে থাকি ওইগুলো হলো আমাদের 12 ঘন্টার ঘড়ি, ঠিক আছে? তো আমরা এখন দেখবো যে 12 ঘন্টার ঘড়ি আর 24 ঘন্টার ঘড়ির মধ্যে পার্থক্যটা কি, বুঝতে পেরেছ? তো চলো দেখো এই যে 24 ঘন্টার ঘড়ির সময় আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেছো 24 ঘন্টার ঘড়ি, 24 ঘন্টার ঘড়ি এইরকম, আর 12 ঘন্টার ঘড়িটা আমরা টাইমটা এরকম থাকে, বুঝতে পেরেছি? এই যে আমরা এগুলি বাড়ি ঘড়ি ইউজ করে থাকি যেটা বাড়ির 24 ঘন্টার 12 ঘন্টার ঘড়ি, এক্ষেত্রে আমরা বলে থাকি 3টা বেজেছে, 4টা বেজেছে, 9টা বেজেছে, বলে থাকি না? হ্যাঁ কিন্তু এই যে 24 ঘন্টার ঘড়ি আছে দেখো এই ক্ষেত্রে আমরা 12টা বেজেছে 12 ঘন্টা, 15 ঘন্টা ঘন্টা হয়েছে, হ্যাঁ 21 ঘন্টা হয়েছে, এরকম বলে থাকি। কেন? কারণ এটা হলো একটা 24 ঘন্টার ঘড়ি, বুঝতে পেরেছো? এই জায়গাতে কোনো সময় তোমাকে লেখাতে হবে 23 মিনিট, তোমাকে বুঝে নিতে হবে কটা বেজেছে। এটা 24 ঘন্টার ঘড়ির ক্ষেত্রে এরকম থাকে, দ্যাট মিন্স 15 ঘন্টা, দ্যাট মিন্স এটা হলো 3টা PM বেজেছে, এটা হলো 15টা, বুঝতে পেরেছো? 24 ঘন্টার ঘড়ি। তো বলেছে আমরা 12 ঘন্টা বিয়োগ করে 24 ঘন্টার ঘড়ির সময়কে 12 ঘন্টার ঘড়ির সময়তে রূপান্তর করতে পারে, ঠিক আছে? কিভাবে আমরা দেখবো, দেখো আমি সাপোজ একটা উদাহরণ নিচ্ছি তোমাদের জন্য। তো আমি কি করেছি, যদি একটি 24 ঘন্টা ঘড়িতে, হ্যাঁ 16.10 মানে 16:10 মানে 16 ঘন্টা 10 মিনিট হয়েছে এরকম যদি বলি, তাহলে এটা কি হবে? আমি এটা 12 ঘন্টা ঘড়িতে যদি বানাতে চাই এটাকে আমি কি করব, 16 এই যে ঘন্টাটা আছে এই তো ঘন্টা থেকে আমি 12 ঘন্টা বিয়োগ করে দেওয়ার পর যেটা থাকবে দ্যাট মিন্স 4 ঘন্টা 10 মিনিট, এটা হবে PM নট AM। তাহলে কত হবে? 4 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে? এরকম আমরা পেয়ে যাব। মানে আমরা বলতে চাইছি যে 24 ঘন্টা ঘড়িকে কিভাবে আমরা 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করতে পারি। কিভাবে করব? আমরা 12 ঘন্টা বিয়োগ করে দেব। কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত আছে, এটা আমি বলছি পরে। দেখো এরপরে এখানে এতটা বেজে গিয়েছে, এটা হলো 12 ঘন্টার ঘড়ির সময়। তো 24 ঘন্টার ঘড়ির ক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত সময় রূপান্তরের প্রয়োজন। এই যে একটাকে বলবো বলেছিলাম, এই যে কথাটা বলেছে 24 ঘন্টার ঘড়ির ক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত 12 ঘন্টা পর্যন্ত সময় রূপান্তরের প্রয়োজন নেই। কারণ 12 ঘন্টার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যেরকম থাকবে, হ্যাঁ 24 ঘন্টা ঘড়িতেও সেম থাকবে। যার জন্য বলেছে 12 ঘন্টা পরে, দেখুন 12 ঘন্টা পর্যন্ত কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন যদি 13 ঘন্টা হয় তখন এই ক্ষেত্রে তোমাকে 24 ঘন্টা বানাতে গেলে তোমাদেরকে 12 ঘন্টা বিয়োগ করতে হবে, বুঝতে পেরেছো? তো এখন একটা প্রশ্ন সময় এসে গিয়েছে, প্রশ্নটা দেখবো ভালোভাবে। কি বলেছে? বলেছে এই যে 16 ঘন্টা দেখতে পাচ্ছ 16.20 এক ঘন্টার জন্য 24 ঘন্টার ঘড়ির সময়কে 12 ঘন্টা ঘড়ির সময়কে রূপান্তর করার জন্য বলেছে। এই যে একটা সময় দেওয়া আছে 16.20 ঘন্টা, এটা 24 ঘন্টার ঘড়ির সময়, এটাকে তুমি কিভাবে, হ্যাঁ 12 ঘন্টার ঘড়িতে রূপান্তর করবে, ঠিক আছে?
তো তোমাদেরকে অপশন দিয়ে দিয়েছে যে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটা সঠিক হবে বলেছে। ঠিক আছে, তোমাদের সময় শুরু হয়ে গেল, ছটফট করে বলে দাও কি হবে। তাহলে আমরা কি পড়েছিলাম, আমরা 12 ঘন্টা ঘড়ির সময় দেখেছিলাম, হ্যাঁ 24 ঘন্টার ঘড়ির সময় দেখেছিলাম। তাহলে আমরা 24 ঘন্টার ঘড়ির সময়কে কিভাবে 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, আমরা বাড়ি ঘরে যে ঘড়িগুলি ইউজ করে থাকি এগুলিকে আমরা বলি 12 ঘন্টার ঘড়ি। তো 24 ঘন্টার ঘড়ি কোথায় ইউজ করবো, যখন রেলওয়ের সময়, হ্যাঁ যখন এয়ারওয়ের সময়ের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা সবসময় 24 ঘন্টা ঘড়ি ইউজ করে থাকি। তা এখন বলেছে এখানে যে একটা সময় দেওয়া আছে, এই যে সময়টা দেখতে পাচ্ছ তোমরা, এই 24 ঘন্টার ঘড়ির সময় দেওয়া আছে, এটাকে 12 ঘন্টা ঘড়িতে কিভাবে রূপান্তর করবে। তোমাদের সময় শেষের দিকে, ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সময় শেষ হয়ে গেল, ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে আমাদেরকে এখানে দেওয়া আছে 16 আওয়ার্স 16 ঘন্টা 20 মিনিট, 16 ঘন্টা 20 মিনিটের ক্ষেত্রে আমরা কি করব, 12 বিয়োগ করে দেব, 12 ঘন্টা, 12 ঘন্টা বিয়োগ করার পর আমরা কত পেয়ে যাব, 4 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এই যে 4 ঘন্টা 20 মিনিট পেয়েছি, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, বুঝতে পেরেছ। তো আরেকটা উদাহরণ দেখছি, দেখো এখন 24 ঘন্টার ঘড়ির সময়কে 12 ঘন্টার ঘড়ির সময়তে রূপান্তর করব, কিভাবে করব 24 ঘন্টার ঘড়ির সময়কে। তো আমরা কি করব, সেম একইভাবে 12 ঘন্টা বিয়োগ করে দেব। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে एग्जांपलটা দেওয়া আছে এটা বলেছে 5টা বেজে 10 মিনিট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো, মানে 5 ঘন্টা 10 মিনিট, 5টা বেজে 10 মিনিট আমরা মানে কি 5 ঘন্টা 10 মিনিট হয়েছে, 5টা বেজে 10 মিনিট হয়েছে, এটাই বুঝাচ্ছি, বুঝতে পেরেছো। এই 5টা বেজে যে 10 মিনিট হয়েছে, এটাকে যখন তো আমরা 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করব, এই ক্ষেত্রে আমরা 12 বিয়োগ করব না, কারণ আমরা একটু আগে পড়েছিলাম 12 ঘন্টা পর্যন্ত, হ্যাঁ 24 ঘন্টা ঘড়িকে 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করা প্রয়োজন হয় না 12 ঘন্টা পর্যন্ত। দ্যাট মিন্স যেহেতু এখানে 5 ঘন্টা বলেছে, 5 ঘন্টা 10 মিনিট, দ্যাট মিন্স 5টা 10 বেজেছে, ওইটাই বলছে। সো এই ক্ষেত্রে এটাকে আমরা কয়টা বেজেছে, যখন 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করব, এটাকে আমরা বলবো এএম। যখন 12 ঘন্টার পরে হবে তখন ওই ক্ষেত্রে হয়ে যাবে পিএম, বুঝতে পেরেছো। তাহলে 5 তখন 12 পর্যন্ত এম, আর 13 14 15 আসলে এগুলি হয়ে যাবে পিএম। সো এই ক্ষেত্রে এই যে এখানে 11:45, এই ক্ষেত্রে 11টা বেজে 45 মিনিট হয়ে গিয়েছে, তো ওই ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে জাস্ট এম লিখে দেব। আমরা 24 ঘন্টার ঘড়ির ক্ষেত্রে এম পিএম লিখি না, আমরা জাস্ট ঘন্টা লিখে দিই, এত ঘন্টা এত ঘন্টা। ঠিক আছে, তো যখন এটার ক্ষেত্রে বলবো তখন আমরা এম করে দেব। ঠিক আছে, এখন আবার এই যে দেখতে পাচ্ছ, এখন এখানে বলেছে 15 ঘন্টা 40 মিনিট, হ্যাঁ 15 and 14 ঘন্টা বলেছে। তো ওই ঘন্টার ক্ষেত্রে আমরা কি করব, 12 ঘন্টা বিয়োগ করে দেব। তো 12 ঘন্টা বিয়োগ করার পর এখানে যে আমরা 3টা 40 মিনিট, মানে 3টা বেজে যে দেখতে পাচ্ছ তোমাদের পাশের ঘড়িতে দেওয়া আছে, মানে 3টা বেজে 40 মিনিট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো। তো আমরা যখন 12 ঘন্টা বিয়োগ করব এক্ষেত্রে পিএম, আর যখন বিয়োগ করব না 12 ঘন্টা আগে পর্যন্ত যে সময়গুলি থাকবে, এক্ষেত্রে যখন আমরা 24 ঘন্টা ঘড়িকে 12 ঘন্টা ঘড়িতে রূপান্তর করব, তখন এটা থাকবে কি থাকবে, এএম থাকবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকু রাখছি। আজকের ক্লাস আমরা কি কি পড়েছিলাম একটু জেনে নেব। আজকের ক্লাসে আমরা পড়েছিলাম কাপ্রেকর ধ্রুবক। ঠিক আছে, কে আবিষ্কার করেছিলেন, কাপ্রেকর নামে একজন গণিতবিদ, যিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন 1905 সালে। হ্যাঁ, তিনি সরকারি বিদ্যালয়ে কি ছিলেন, শিক্ষক ছিলেন। তিনি খেলা নিয়ে সংখ্যা নিয়ে খেলতে খুব ভালোবাসতেন, এবং পরবর্তী সময়ে তিনি 4 অঙ্কের একটা সংখ্যা আবিষ্কার করেছিলেন, যেটা হলো 6 and 7 যেটা কাপ্রেকর ধ্রুবক নামে পরিচিত। আর ওই ক্ষেত্রে কি থাকতে হবে, যখন কোনো সংখ্যাকে কাপ্রেকর ধ্রুবক বানাবে ওই ক্ষেত্রে মনে রাখতে হবে অন্তত 2টি অঙ্ক ভিন্ন হতে হবে, বুঝতে পেরেছো। আরেকটা সংখ্যা পেয়েছিল 495, যেটা 3 অঙ্কের ক্ষেত্রে, 3 অঙ্কের ক্ষেত্রে কাপ্রেকর ধ্রুবকটা হয়ে যাবে 495। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকু রাখছি। সবাইকে ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।